বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, এই পর্বের মধ্য দিয়ে তৃতীয় মাত্রা 22 বছর পার করে 23 বছরে পা দিচ্ছে। কিন্তু তৃতীয় মাত্রার এই 23 বছরে পদার্পণের চেয়েও অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জাতীয় রাজনীতিতে ঘটে চলেছে এবং গতকাল গোপালগঞ্জে যা ঘটল, অর্থাৎ 144 ধারা জারি, কারফিউ, 3 জনের মৃত্যু, একটি রাজনৈতিক দলের সমাবেশ, সেটাকে পণ্ড করে দেয়া এবং সেই দলের নেতাদের শেষ পর্যন্ত সেনাবাহিনীর গাড়িতে করে ফেরত নিয়ে আসা, সব মিলিয়ে যা ঘটলো এটি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির একটি নমুনা। এবং এর আগে আপনারা জানেন যে মিটফোর্ডে যে ঘটনা ঘটেছে, সোহাগের হত্যাকাণ্ড, এবং এরকম ঘটনা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ঘটছে। আসলে বাংলাদেশ কোন পথে যাচ্ছে? নির্বাচন, রাজনীতি, সংস্কার, নানা বিষয় নিয়ে আমরা কথা বলছি বটে, কিন্তু সব কিছুর মধ্যেই এক ধরনের চরম অনিশ্চয়তা ভর করেছে। এবং বাংলাদেশ যে স্বপ্ন বা প্রত্যাশা নিয়ে যাত্রা শুরু করেছিল 2024-এর অগাস্টে, সেখান থেকে বাংলাদেশে 11 মাস পরে এসে আসলে সেই স্বপ্ন কি দুঃস্বপ্নে পরিণত হলো কিনা, সেই প্রশ্নটাও তুলতে হচ্ছে। এইসব বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন ইংরেজি দৈনিক নিউজের সম্পাদক এবং ইতিহাসবিদ নুরুল কবির। আপনাদের সবার প্রিয় এবং সাহসী কথাবার্তার জন্য তিনি অত্যন্ত সুপরিচিত বাংলাদেশের জনগণের কাছে, যারা দেশে এবং দেশের বাইরে ছড়িয়ে আছে। স্বাগত আপনাকে তৃতীয় মাত্রায়, নুরুল কবির। ধন্যবাদ আপনাকে। সো যেটা আমি শুরুতেই বলছিলাম যে আপনাকে দিয়েই আমরা 23 বছরের যাত্রা শুরু করছি, কিন্তু তার চেয়ে তো বড় ঘটনা কালকে সারাদিন যা ঘটলো গোপালগঞ্জে, আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? প্রথমত আপনাকে, তৃতীয় মাত্রাকে এবং তৃতীয় মাত্রার সঙ্গে সংশ্লিষ্ট সকল আপনার সহকর্মীদেরকে একটা ধন্যবাদ জানাই আমি এই জন্যে যে 22 বছর ধরে একটা প্রতিবাদী প্ল্যাটফর্ম হিসেবে নিরন্তর কাজ করে যাওয়া, এটা খুব সহজ কথা নয়। বাংলাদেশে এই ধরনের অনুষ্ঠানের এইরকম ইতিহাস এখনও গড়ে ওঠেনি। আপনাকে ধন্যবাদ। আমার ধারণা যে এই গোটা সময় ধরে তৃতীয় মাত্রা একটা, যে অর্থে বলে যে জনসমাজের, সিভিল সোসাইটির একটা প্ল্যাটফর্ম হিসেবে দাঁড়িয়েছে, যেখানে প্রায় সকল মতের, সকল মতাদর্শের লোকেরা আপনার মধ্যস্থতায় এখানে দেশের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, জাতীয় এবং আন্তর্জাতিক, আঞ্চলিক নানান বিষয়ে আপন আপন মতামত ব্যক্ত করতে পারে, কখনো কখনো বিতর্কও করতে পারে, যেটা বাংলাদেশের মানুষের, আপনার দর্শকদের নানান বিষয়ে মতামত গঠনে সহযোগিতা করে। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। তৃতীয়ত হচ্ছে, আমি ব্যক্তিগতভাবেও মানুষের সামনে এই কৃতজ্ঞতা বোধটা জানিয়ে রাখতে চাই। সেটা হচ্ছে যে গত 2 দশকে এমন বহু সময় গেছে, কখনো রাষ্ট্রের পক্ষ থেকে, কখনো নানা ধরনের রাষ্ট্রের নানা এজেন্সি থেকে আমাকে ব্যক্তিগতভাবে কথা বলবার জন্য যখন বাধা তৈরি হয়েছে, অন্য অপরাপর টেলিভিশন কর্তৃপক্ষ সহানুভূতির সাথে আমাকে গোপনে ফোন করে জানিয়েছে, আমরা আপনাকে দিয়ে কথা বলাতে চাই, কিন্তু আমাদের উপর নানা নিষেধাজ্ঞা আছে। এরকম সময়গুলোতে তৃতীয় মাত্রার মাধ্যমে আপনার সহযোগিতায় আমি কথা বলতে পেরেছি। আমি কথা বলতে পেরেছি কিংবা আমি এখানে মুখ দেখাতে পেরেছি, এটা কোনো ঘটনা নয়। ঘটনাটা হচ্ছে এই যে মানুষের মতামত গঠনের মধ্যে চিন্তার বহিঃপ্রকাশ ঘটানোর জন্য এবং মানুষের চিন্তাকে প্রভাবিত করবার জন্য এই ধরনের আলাপ আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সমস্ত আলাপ আলোচনায় একজন গণতন্ত্রপরায়ণ, রাজনীতি সচেতন সাংবাদিক এবং নাগরিক হিসেবে আপনার মাধ্যমে যে মানুষের কাছে আমি পৌঁছাতে পেরেছি, যখন অন্যরা সুযোগ দেয় নাই আমাকে, সেটার জন্য এই উপলক্ষে আপনাকে একটা ধন্যবাদ জানিয়ে রাখি। 23 বছরের মধ্যে আজকে পড়লেন, আমরা শুধু আশা করব যে আপনার এই মঞ্চ, যেটা আমি আগেই বলেছি একটা সিভিল সোসাইটি প্ল্যাটফর্ম হিসেবে প্রায় গড়ে উঠেছে, এইটা অব্যাহত থাকবে এবং নিরন্তর আরও বেশি বেশি করে
আপনার বাংলাদেশের রাজনীতি এবং গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে, রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর নিশ্চিত করবার ক্ষেত্রে এই মঞ্চ আরও গভীরভাবে কাজ করে যাবে, এইটা আমাদের প্রত্যাশা। এবং আশা করি আপনি নিজেই দৃঢ়তা বিভিন্ন সময় দেখিয়েছেন, সেই দৃঢ়তা অব্যাহত থাকলে এবং থাকবে বলে আমার বিশ্বাস, সেটা এই অনুষ্ঠানটি ভবিষ্যতেও অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখবে। থ্যাংক ইউ। আমি মূল প্রসঙ্গে যেটা করেছিলাম যে গোপালগঞ্জের যে কালকের ঘটনা বলি, ঢাকার মিটফোর্ডে সোহাগ হত্যাকাণ্ডের আলোচনা শেষ হতে না হতেই আসলে সেটা এখন হারিয়ে যাবে আমরা জানি। গোপালগঞ্জে 3 জনের মৃত্যু, 144 ধারা জারি, একটি রাজনৈতিক দলের সমাবেশ পণ্ড, পুলিশের সঙ্গে সংঘর্ষ, পুলিশের গাড়ি পুড়িয়ে দেয়া, তারপরে কারফিউ দেয়া, ওই নেতাদের, এনসিপি নেতাদেরকে আর্মার্ড কারে করে সেনাবাহিনীর নিয়ে আসা, সব আসলে কি বার্তা? দেখুন, এটা একটা মাত্র ঘটনা গোপালগঞ্জে এটা হয়েছে, কিন্তু এটার অনেকগুলো দিক আছে যেটির মধ্যে আপনি ইঙ্গিত দিচ্ছেন। সে অর্থে একটা সাধারণভাবে চোখে যেটা দেখা গেছে যে এনসিপি নেতাদের সঙ্গে নিষিদ্ধ ঘোষিত কিংবা কার্যকর স্থগিত রাখা আওয়ামী লীগ ছাত্রলীগের সংঘর্ষে প্রাণহানি পর্যন্ত ঘটল, সেখানে একটা যুদ্ধক্ষেত্রের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এটা সাধারণভাবে একটা ঘটনা, কিন্তু এই ঘটনার অনেকগুলো দিক আছে যেটা এখান থেকে আমাদের প্রত্যেকের, বিশেষত যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদের, যারা রাজনৈতিক দল হিসেবে আগামী দিনে ক্ষমতায় যেতে চান তাদের, এবং গোটা সমাজের কতগুলো উপলব্ধি হওয়া প্রয়োজন। এনসিপির যে নেতারা ওইখানে একটা আক্রমণের মুখে পড়লেন, আক্রমণটা আসলো আওয়ামী লীগের দিক থেকে। এইটার মধ্যে 1 নম্বর কথা হচ্ছে আইনসঙ্গত সকল রাজনৈতিক দলের, সংগঠনের, এমনকি ব্যক্তিরও প্রতিবাদ করবার। আওয়ামী লীগের নামে তারা করেনি, তারা মানে গোপালগঞ্জ বাসী বা গোপালগঞ্জের জন, আমি আসছি সেটা বললেও খুব সবাই বোঝে এটা আওয়ামী লীগের নেতাকর্মীরাই করেছেন। এবং যারা নিহত হয়েছেন তাদের মধ্যে ছাত্রলীগের একজন নেতাও আছেন এখনো পর্যন্ত যেটুকু জানা যাচ্ছে। তো এই যে এনসিপির যে রাজনৈতিক অধিকার, গণতান্ত্রিক অধিকার সভা করবার, সেই সভাকে পণ্ড করার জন্যে, সেটা নানান ধরনের উস্কানির মূল কারণে হোক কিংবা তাদের ছাত্রলীগের বা আওয়ামী লীগের নিজেদের দিক থেকে সিদ্ধান্ত, রাজনৈতিক সিদ্ধান্ত প্রস্তুত হোক, এইটা একটা স্বৈরতান্ত্রিক সিদ্ধান্ত। এই স্বৈরতান্ত্রিকতা, রাজনৈতিক প্রতিপক্ষকে মিছিল করতে না দেওয়া, এমনকি আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন এমনকি আপনার যেটাকে বলে মানববন্ধন করতেও একসময় আওয়ামী লীগ সরকারি থাকা অবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করেছে। সেই সব অগণতান্ত্রিক আচরণের বিরুদ্ধে মানুষ 15 বছর ধরে সমস্ত রাজনৈতিক দলগুলোর নেতৃত্বে খণ্ড খণ্ডভাবে, কখনো পৃথক পৃথকভাবে, কখনো সম্মিলিতভাবে সংগ্রাম করে আপনার আওয়ামী লীগকে দুর্বল করেছিল খানিকটা। কিন্তু শেষ ধাক্কাটা যারা দিয়েছিল আওয়ামী লীগকে তার স্বৈরতান্ত্রিক শাসনের বিরুদ্ধে, সেটা হলো এই ছাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এই ছাত্র আন্দোলনের যে নেতারা ভীষণ সাহসের সঙ্গে জীবনের ঝুঁকি নিয়ে লড়াই করেছে, সেই লড়াইয়ের মধ্য দিয়েই তারা এই গণতান্ত্রিক অধিকার ফিরে এনেছে এবং তার মিটিল মিসিং করার গণতান্ত্রিক অধিকার শুধু তাদের নয়, অন্যান্যদেরকে সুযোগ আপনার নিশ্চিত করেছে। ফলে তাদের উপরে আক্রমণের মধ্য দিয়ে একটা জিনিস খুব পরিষ্কার, যে গণহত্যামূলক কর্মকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগ সরকার বিদায় হয়েছে, মাত্র 3 সপ্তাহে প্রায় 1,500 মানুষকে, অধিকাংশ যাদের তরুণ, তাদেরকে প্রাণ দিতে হয়েছে। কয়েক হাজার তরুণকে জীবনের জন্য শারীরিকভাবে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। এইটার ব্যাপারে গত 10 মাসে আওয়ামী লীগের দিক থেকে
কোনো ধরনের অপরাধ বোধের কথা, অন্যায় বোধের ব্যাপারে আমরা কোনো বক্তৃতা বিবৃতি কোথাও দেখিনি, যদিও তারা রাজনৈতিকভাবে নানান দেশ থেকে বিভিন্ন সময় নানান কথা বলেন। এবং কেউ কেউ আমাকে বলেন, যাদের সঙ্গে আওয়ামী লীগের ভালো যোগাযোগ ছিল বা আছে, যাদের সঙ্গে মাঝে মধ্যে তারা দূর দেশ থেকে কথাবার্তা বলেন, যে ওরা ভিতরে ভিতরে বোঝে যে ভুল করেছে, অন্যায় করেছে। এইটা স্বীকার করা ঠিক হবে কি হবে না, এইটা তারা কৌশলটা নির্ধারণ করতে পারে নাই বলে আসলে তারা তাদের অপরাধ বোধের কথা বলে না। কিন্তু আজকে যে ঘটনা ঘটল গতকাল, তার মধ্য দিয়ে তো দেখা যাচ্ছে আসলেই তাদের কোনো অপরাধ বোধ তৈরি হয় নাই। তারা সুযোগ পেলেই সংগঠিত হয়ে তারা অন্যদের মিছিল মিটিংয়ের উপর হামলা অব্যাহত রেখেছে। এটা হলো একটা দিক, অর্থাৎ লীগের স্বভাবের পরিবর্তন হয় নাই। দ্বিতীয় বিষয় হচ্ছে যে সরকারের দিক থেকে, এনসিপির দিক থেকে, বিএনপি বা অপরাপর রাজনৈতিক দলগুলির দিক থেকে, কিংবা যে সমস্ত ব্যক্তিবর্গ সরকারকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার পরামর্শ দিয়েছে বা যারা দাবি জানিয়েছেন, তাদের জন্য একটা রাজনৈতিক উপলব্ধি খুব জরুরি এই ঘটনার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে। যে একটা রাজনৈতিক দল যত মন্দই হোক না কেন, একটা রাজনৈতিক দল গড়ে ওঠে, বিকশিত হয় তার চিন্তার, তার রাজনীতিক ভাবাদর্শের উপর ভিত্তি করে। সেই ভাবাদর্শকে যদি আপনি পরাজিত করতে রাজনৈতিকভাবে না পারেন, চিন্তা দিয়ে সেই চিন্তার প্রতিরোধ করতে না পারেন, তাহলে তা শারীরিকভাবে তাকে নিষিদ্ধ করে দিয়ে শেষ পর্যন্ত তা ফলপ্রসূ হয় না। গত 10 মাসে বিভিন্ন রাজনৈতিক দল যারা আওয়ামী লীগকে বিতাড়িত করেছে সবাই মিলে, কিংবা ধরুন এনসিপি যাদের নেতৃত্বে এই আপনার আওয়ামী লীগের পতন ঘটেছে, তারাও আওয়ামী লীগকে প্রচুর সমালোচনা করেছে। কিন্তু কতগুলো শব্দ ছাড়া, ফ্যাসিবাদী, অগণতান্ত্রিক, খুনি, এই শব্দগুলো উচ্চারণ করা ছাড়া আওয়ামী লীগের রাজনীতির অন্তর্গত দুর্বলতা কোথায়, কেন এই দলটি আপনার ক্ষমতায় থাকাকালীন সময়ে নানা লুটপাটের মধ্যে গেল, স্বৈরতান্ত্রিক আচরণের মধ্যে গেল, কী কী উপাদান থাকলে এই ধরনের ঘটনা ঘটে সমাজে, কিভাবে আবার এই সমাজের একটা বিরাট প্রভাবশালী অংশ তাদেরকে সহযোগিতা করে, সমর্থন করে, এবং সেই সমর্থন এবং সহযোগিতার বিনিময়ে নানা ধরনের অবৈধ সুযোগ সুবিধা গ্রহণ করে। এই যে স্ট্রাকচারটা, এইটাকে আপনার খণ্ডন করা ছাড়া একটা রাজনৈতিক দলের আদর্শকে এবং দল হিসেবে ওই সংগঠনকে বা ওই রাজনীতিকে পরাজিত করা সম্ভব নয়। অর্থাৎ ভেতরে ভেতরে তারা সংগঠিত থাকে, প্রয়োজনে সংঘবদ্ধ হয়, যেটা গোপালগঞ্জের ঘটনার মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছে। তারা যদি চক্ষুষ্মান হতেন, তাহলে তারা ইতিহাসের দিক থেকেই বুঝতেন নিজেরা শুধুমাত্র একটা নিষিদ্ধ করে দিয়ে যে একটা দলকে নিষ্ক্রিয় করে দেওয়া যায় না, সেটা বুঝতেন। 80-র দশকে জামাত ইসলামের সঙ্গে আওয়ামী লীগের থেকে সংগঠিত সখ্যতার পরে, যখন 90-এর দশকে এসে জামাত আবার বিএনপির কাঁধে চড়ে বসে, কিংবা বিএনপি তাদেরকে মিত্র হিসেবে আহ্বান করে, পরে আবারও 90-এর দশকের মাঝে তারা যখন জামাত ইসলামী যখন তার বন্ধু পরিবর্তন করে বিএনপির বিরুদ্ধে, এই পর্ব অতিক্রম করার পর শেষ দিকে আওয়ামী লীগ জামায়াতকে কার্যত নিষিদ্ধ করেছিল, ঘোষণা দিয়ে না হলেও। কিন্তু কার্যত নিষিদ্ধ করে গালাগাল দিয়েছে, রাজাকার বলে কথা বলেছে, এবং আওয়ামী লীগের স্বৈরশাসনকে যারা কেবল অগণতান্ত্রিক রাজনীতি, জনস্বার্থ বিরোধী অর্থনীতি এবং প্রশাসনিক ব্যবস্থার বিরুদ্ধে সমালোচনা করেছে, তাদেরকে লেবেল দিয়েছে স্বাধীনতা যুদ্ধ বিরোধী। এইগুলো করে যে রাজনীতিটাকে ফাইট না করে রাজনৈতিকভাবে কিছু যে হয় না, সেইটার প্রমাণ আমরা সবাই, আমি বলছি যারা চক্ষুষ্মান যদি হতেন, তাহলে তারা বুঝতে পারতেন। এবং জামাতকে শেষ প্রান্তে এসে আওয়ামী লীগ নির্বাহী আদেশে নিষিদ্ধ করেছিল। কিন্তু বাস্তবে এই আওয়ামী নিপীড়নের সময়কালে জামাত ইসলামী অনেক বেশি সংগঠিত হয়েছে, তার সংগঠন সম্প্রসারণ করাতে, বিস্তৃতি করাতে সক্ষম হয়েছে। এই ঘটনাটা যে আওয়ামী লীগের জন্য সত্য হবে
যদি না আপনি এটা রাজনৈতিক মতাদর্শিকভাবে আওয়ামী লীগকে মোকাবেলা করেন, তার একটা প্রমাণ গতকাল গোপালগঞ্জে সংগঠিত হয়েছে। এটা হচ্ছে যারা আওয়ামী লীগের রাজনীতির বিরুদ্ধে অন্য অপরাপর মতাদর্শ বা ভাবাদর্শ ভিত্তিক রাজনীতির কথা বলেন, কদ্দূর বাস্তবে করেন সেটা অন্য আলোচনা। তাদের জন্য একটা মেসেজ, সরকারের জন্য আর একটা মেসেজ আছে। এই সরকার তো কি করতে চায় কি করতে চায় না তার নিজের কোনো রাষ্ট্র দর্শন, একটা বোবা সরকার, তার কোনো কথা বলে না। তাদের যারা প্রশংসা করে কিংবা তাদের যারা সমালোচনা করে, কোনোটারই প্রতিক্রিয়া আপনি দেখবেন না, ফলে বোঝাও যায় না। আর তার তো ধরতে গেলে কর্মকাণ্ড বলে কিছু নাই। একটা স্থবির বোবা একটা সরকার, কানেও শোনে কিনা আমি জানি না, চোখে যদি দেখে তাহলে এখান থেকে তার একটা শিক্ষা গ্রহণের ব্যাপার আছে। আমি এখনো বিশ্বাস করতে চাই যে সরকার যে ইঙ্গিত দিয়েছে ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে আপনার নির্বাচন করব ভবিষ্যতে, সেইটা যদি এই সরকারের সবাই এটা বিশ্বাস করে বলে আমার কোনো কারণ নাই মেনে নেবার, কিন্তু কিছু তো আছে নেই। আমি অনুমান করি অধ্যাপক ইউনূস চান, কারণ তিনি একজন বুদ্ধিমান লোক, তা না হলে যে সেগুলো কি নেতিবাচক পরিণত হতে পারে সেটা বুঝবার বুদ্ধিমত্তা তার আছে বলে আমার বিশ্বাস। তাদের যদি নির্বাচনটা করতে হয় এবং সেই নির্বাচনের সময় আওয়ামী লীগ যখন বাইরে থাকবে নিষিদ্ধ দল হিসেবে, কারণ তার বিচার, গণহত্যার বিচার হওয়ার আগ পর্যন্ত তার কার্যক্রম স্থগিত করা আছে, এই আওয়ামী লীগ সেই নির্বাচনটাকে কোথায় নিয়ে যেতে চাইবে এবং সেই নির্বাচনকে বিপর্যস্ত করবার জন্য কি কি করতে পারে, এবং বিদেশে থাকা আওয়ামী লীগের প্রত্যক্ষ দলীয় নেতারা যাদের কাছে প্রচুর পয়সা আছে এবং নিরাপদ দূরত্বে আছে, তারা এই আওয়ামী লীগের তরুণদের কি পরিমাণ উস্কানি দিতে পারবে, এবং আওয়ামী লীগের বাইরে যারা নির্বাচন হতে দিতে চান না, এরকম বহু সাইবার অ্যাক্টিভিস্ট আছেন, তারাও এইটাকে কিভাবে নির্বাচনটাকে পণ্ড করবার চেষ্টা করবে সেইটা, এবং সেই যদি পণ্ড করবার চেষ্টা করে সেক্ষেত্রে তারা কত শক্তিমানভাবে আবির্ভূত হতে পারে আওয়ামী লীগ, সেই বুঝবার একটা মহড়া হিসেবে গোপালগঞ্জকে তারা নিতে পারে। এটার আরেকটা দিক, যারা রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে ভবিষ্যৎ নির্বাচনের মাধ্যমে আপনার ক্ষমতার জন্য একটা তীব্র লড়াইয়ে নিয়োজিত আছেন, এই মুহূর্তে পরস্পরের বিরুদ্ধে ভয়ানক ধরনের যত ধরনের রাজনৈতিক, তার চাইতে বেশি রাজনৈতিক ধরনের প্রোপাগান্ডার মধ্যে আছেন, তাদের এই ঘটনা থেকে আরেকটা জিনিস বুঝবার আছে বলে আমার ধারণা। সেটা হচ্ছে যে ক্ষমতার লড়াইকে কেন্দ্র করে তাদের যে বিভক্তি ঘটেছে, মতৈক্য ঘটেছে, তারা তো সবাই আমাদেরকে আলাদা আলাদাভাবে বলেছিলেন যে গণতন্ত্রকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেবার যে ঐতিহাসিক সুযোগ এসেছে, সেখানে কতগুলি ন্যূনতম ঐক্যের ভিত্তিতে সেখানে তারা লড়াই সংগ্রাম পরস্পরের বিরুদ্ধে কোনো কাজ করবে। কিন্তু বস্তুত পরস্পরকে পরাজিত, নির্বাচনের আগেই পরাজিত করবার জন্যে এবং প্রত্যেকের বিরুদ্ধে কুৎসা রটনা থেকে শুরু করে ন্যায্য সমালোচনা পর্যন্ত, সেইটার একটা কারণ যেটা আওয়ামী লীগের, নিষিদ্ধ আওয়ামী লীগের উজ্জীবিত বোধ করবার কারণ তৈরি করেছে। গোপালগঞ্জে সবটাই আওয়ামী লীগ করে সব লোক, এটা মনে করবার কোনো কারণ নাই। কারণ হচ্ছে যে সেখানে আমরা অতীতের নির্বাচনগুলিতেও, তখন হয়তো এনসিপি ছিল না, কিন্তু অপরাপর রাজনৈতিক দল বেশ কিছু ভোট পেত, ওই অঞ্চলে আওয়ামী লীগের প্রভাব বেশি নানান ঐতিহাসিক কারণে। কিন্তু তাদের উপর যে এনসিপির তরুণদের উপর, যারা মাত্র 10 মাস আগে বাংলাদেশকে আওয়ামী লীগের স্বৈরতান্ত্রিক রাজনীতি থেকে মুক্ত করেছে, তাদের উপর যখন ভয়াবহ আক্রমণ রচিত হলো, পরবর্তীকালে ঘটনা ঘটে যাবার পরে সমস্ত রাজনৈতিক দলকে আমরা তাদের পক্ষে বিবৃতি দিতে দেখেছি, কিন্তু ঘটনাস্থলে এনসিপিকে রক্ষা করবার জন্যে বা তাদের প্রতি সমর্থন হিসেবে অন্য কোনো সংগঠন এগিয়ে আসে নাই এখনো পর্যন্ত, আমি যেটুকু জানি বা দেখেছি টিভিতে।
অপরাপর সোশ্যাল মিডিয়াতে। এইখান থেকে এনসিপি কেউ বুঝবার দরকার আছে, বা অপরাপর রাজনৈতিক দলগুলোর বুঝবার দরকার আছে যে তারা যদি পৃথক পৃথকভাবে আক্রমণের শিকার হয় তাদের বিরুদ্ধ রাজনৈতিক পক্ষ থেকে, সেইখানে তাদের কতগুলো রাজনৈতিক বিভিন্নতা থাকা সত্ত্বেও তাদের যে ঐক্যবদ্ধ থাকবার প্রয়োজন আছে, অন্তত একটা জনপ্রতিনিধিত্বমূলক সরকার গঠিত হওয়ার আগ পর্যন্ত, সেইটা উপলব্ধি করবার একটা আপনার জায়গায় তারা পৌঁছেছে আমি জাস্ট বলে আমার ধারণা। এই রিলেটেড ছোট কয়েকটা প্রশ্ন একসঙ্গে আপনার কাছে আনতে চাই। প্রথমত যে এনসিপির এটা সারা দেশব্যাপী কর্মসূচি, তারা প্রতি জেলায় যাচ্ছে, সব জায়গায়, কিন্তু গোপালগঞ্জে এত তাড়াতাড়ি তাদের যাওয়াটা ঠিক হয়েছে কিনা এই কারণে প্রশ্ন করছি যে একমাত্র গোপালগঞ্জেই কিছুটা দেখা গেছে যে 8ই আগস্টের পরে বা 5ই আগস্টের পরে আপনার স্মরণ থাকবার কথা যে সেনাবাহিনীর গাড়িও তারা পুড়িয়ে দিয়েছে, এবং এনসিপির যে প্রস্তুতি বা সমাবেশের যে সাইজ আমরা দেখলাম সেখানে এটা কতটা, অনেক সময় আমরা অতীতে লক্ষ্য করেছি যে একটা নতুন রাজনৈতিক দল যখন সমাবেশ করে, সভা সমাবেশ করে, তখন অন্যান্য রাজনৈতিক দলগুলো থেকেও তাদেরকে সহায়তা দেয়। এনসিপির অন্যান্য সমাবেশগুলোতে যেটা তাদের একটা মিত্র সংগঠন বলে পরিচিত সংগঠন, তারা অনেক সহায়তা দিয়েছে, কিন্তু সামগ্রিকভাবে সেটার ঘাটতি ছিল কিনা। দ্বিতীয়ত হচ্ছে যে একটা বক্তব্য উস্কানিমূলকই বলা যেতে পারে কোনো কোনো মহল থেকে গত কয়েক মাসে দেয়া হয়েছে, বিশেষ করে ধানমন্ডির 32 নম্বরের বাড়ি ভাঙবার পরে যে 32 নম্বর গুড়িয়ে দেয়া হয়েছে, এখন টুঙ্গিপাড়াকে নিশ্চিহ্ন করা হবে, সেটা এখানে কোনো উস্কানি হিসেবে কাজ করেছে কিনা সেটা আরেকটা প্রশ্ন। তৃতীয়ত হচ্ছে যে এনসিপি নেতারা এই ঘটনার পরে ওইখান থেকেই, এনসিপির একজন গুরুত্বপূর্ণ নেতা তিনি বলছেন সারা দেশের মানুষকে গোপালগঞ্জের দিকে যেতে, তারা কি আসলে 5ই আগস্টের আগে তাদের যে অবস্থান, তাদের যে আহ্বানের মূল্য গুরুত্ব মানুষের কাছে ছিল, সেটা যে এখন নেই, এটা এখনো অনুধাবন করতে পাচ্ছেন কিনা বা আদৌ আছে কিনা সেটাও আমি আপনার কাছ থেকে বুঝতে চাই। তাদের মুখে আমরা স্লোগান শুনলাম যে গোপালীদের ঠাঁই বাংলাদেশের মাটিতে আর নাই, সেই স্লোগানও দেখা গেল, এবং এনসিপির নেতৃবৃন্দ বিভিন্ন সময় নিশ্চয়ই তাদের প্রতি আমাদের সহানুভূতি, রেসপেক্ট, ভালোবাসা সবই আছে, কিন্তু কিছু কিছু কর্মকাণ্ড মানুষকে আহতও করেছে। যতটা আপনি ঐক্য বিনষ্টের কথা বলেছেন, তারা অনেক রাজনৈতিক দলের ব্যাপারে খুবই অ্যাগ্রেসিভ কথাবার্তা বলেছে, যেটা তারা নিজেরা দল করবার পরে হঠাৎ করেই তারা পরিবর্তনের পরে সরকারে গেলেন, দল করে ফেললেন, তাতে করে একটা রাজনৈতিক দল তো আরেকটা রাজনৈতিক দলকে আলাদা প্রতিপক্ষ হিসেবে ভাবতেই পারে। এমনকি সেনাবাহিনীর বিরুদ্ধে তাদের কোনো কোনো নেতাকে আমরা কথা বলতে শুনেছি এবং দেখেছি, এবং শেষ পর্যন্ত সেই সেনাবাহিনী, আমি সম্ভবত দেখিনি কোনো আর্মার্ড কারে করে বাংলাদেশের কোনো রাজনৈতিক নেতাকে সেনাবাহিনী রেস্কিউ করছে, যেটা গতকালকে গোপালগঞ্জে দেখা গেল। সো সব মিলিয়ে একটু আপনার কাছ থেকে আমি আবারও শুনতে চাই। অনেকগুলি প্রশ্ন কতক্ষণ মনে থাকে, যেগুলো মনে থাকে মনে না থাকলে আপনার যে আমার কানে সবচেয়ে যেটা লেগেছে, এবং আমি এটা নিয়ে নাগরিক হিসেবে চিন্তিত, যে বাংলাদেশে একটা সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাজনীতির নির্মাণ এবং বিকাশের ক্ষেত্রে যে দৃষ্টিভঙ্গিগুলো রাজনৈতিক দলগুলোর ভেতরে বিদ্যমান দেখি, যেগুলো আপনার ক্ষতিকর কিংবা প্রতিবন্ধকতামূলক, তার মধ্যে একটা হচ্ছে এইটা, যখন আপনি বলেন যে ধরুন একজন রাজনীতিক যেমন জাতীয় পর্যায়ে রাজনীতি করে, দেশের সমগ্র জনগোষ্ঠীর স্বার্থকে সমুন্নত করবার জন্য, রাখবার জন্য কিংবা বিকশিত করবার জন্যে, তারা কোনো একটা পার্টিকুলার এলাকা বা ডিস্ট্রিক্টের লোক, যেমন বলেন যে যদি আপনি বলুন যে নোয়াখালীর সব লোক খারাপ, এইটার নোয়াখালীর কথাটা বললাম এই কারণে যে নোয়াখালী নামে বস্তুত কোনো জেলা নাই এই মুহূর্তে, সে কারণে এই নামটা বলছি। সে যে এইটা তো একটা অত্যন্ত অবৈজ্ঞানিক, অরাজনৈতিক দৃষ্টিভঙ্গি। কোনো একটা পার্টিকুলার জেলার লোকদেরকে উৎখাত করতে হবে বা ধরে নেওয়া যে ওই এলাকার সমস্ত লোক একই ধরনের চিন্তা করে, বাট সেটা যদি চিন্তা করেও একই রকমের চিন্তা, এই যে বড় বড় রাজনৈতিক দলগুলোর যে লক্ষ লক্ষ কর্মী আছে, তারা এক ধরনের চিন্তা করে বলেই তো একসঙ্গে থাকে। তো একটা এলাকাকে স্টিগম্যাটাইজ করা, এটা অত্যন্ত অগণতান্ত্রিক এবং অপরিপক্ক রাজনৈতিক চিন্তার প্রতিফলন। দ্বিতীয় হচ্ছে যে আপনি
উস্কানির কথা যদি বলে থাকেন, হ্যাঁ উস্কানি এসছে, নানা জায়গা থেকে, বিদেশ থেকে এসছে, এবং সেই উস্কানির কারণেই হয়তো প্রতিরোধ বা এখন আওয়ামী লীগ জন্যে, এমনকি আওয়ামী লীগ যারা করে নাই এরকম বহু মানুষের কাছে, আপনি আমাকে বলেন যে আমার কাছে শেখ মুজিব বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক চরিত্র। সেই গুরুত্বপূর্ণ, এই কারণে গুরুত্বপূর্ণ রাজনৈতিক চরিত্র যে বাংলাদেশের স্বায়ত্তশাসন এবং স্বাধীনতার সংগ্রামকে, স্বাধীনতা যুদ্ধের দ্বার প্রান্ত পর্যন্ত পৌঁছে দেওয়ার ক্ষেত্রে মুজিব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। স্বাধীনোত্তর বাংলাদেশে মুজিব নানান কারণে ব্যর্থ হয়েছেন, অনেক অগণতান্ত্রিক আচরণ করেছেন, রাজনৈতিক প্রতিপক্ষকে নানানভাবে দমন করবার ভয়াবহ সব পথ অবলম্বন করেছেন, এটাও সত্য। তো ফলে সেই সময়কার রাজনীতিটাও বুঝতে এবং আগের সময়কার রাজনীতি বুঝতে শেখ মুজিবকে রাজনৈতিকভাবে যে গুরুত্বপূর্ণ চরিত্র, তার কোনো স্মৃতি ধ্বংস করার মধ্যে আমি এই দেশ এইখানে ইতিহাসের বিরুদ্ধে কাজ করা হিসেবেই আমি এটা বিবেচনা করি। আর আওয়ামী লীগের কাছে, তাদের কাছে শেখ মুজিব তো সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা এবং ব্যক্তি। তো তাকে, তার হত্যাকাণ্ডের পরে তাকে তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেইখানে তার ব্যাপারে আওয়ামী লীগ ক্ষমতা আসবার পর বিভিন্ন সময়ে স্মৃতিস্তম্ভ তৈরি করেছে। সেইটাকে যখন আপনি ভেঙে ফেলবার কথা বলবেন, বিশেষত আপনারা যখন ভেঙে ফেলার ঘোষণা দিয়ে মানুষকে অর্গানাইজ করে তার ঢাকার বাসভবনকে ভেঙে সত্যি সত্যি দিয়েছেন, সেই ক্ষেত্রে ওই অঙ্গনটাকে রক্ষা করবার জন্যে আওয়ামী লীগের লোকেরা সচেতন এবং সংঘবদ্ধ থাকবে এবং যে কোনো সম্ভাবনার বিরুদ্ধে তারা জীবনপণ লড়াই করবে, স্বাভাবিক। ফলে টঙ্গিপাড়ার কাছাকাছি অঞ্চলে গিয়ে যখন ওই যারা ভেঙে দিতে চেয়েছেন এবং যাদের উস্কানিতে যারা যারা ওই 32 নম্বরকে ভেঙেছে, তাদের কোনো কোনো নেতাও সেখানে উপস্থিত ছিলেন। ফলে আওয়ামী লীগ তো অতিরিক্ত সতর্ক থাকবেই। তো ফলে এটা আপনি যদি বলেন, আমি আপনার সঙ্গে একমত হব যে ওই সমস্ত উস্কানিও তাদেরকে আওয়ামী লীগ ওইখানে বেশি সংঘবদ্ধ করেছে। তৃতীয়ত যে প্রসঙ্গটা আপনি বলছেন যে তাদের এই সময়ে ওইখানে যাবার সিদ্ধান্তটা ভুল ছিল কিনা, মানে কৌশলগতভাবে না। প্রথম কথা হচ্ছে নীতিগতভাবে কোনো রাজনৈতিক দলের নেতাদের আইনসঙ্গতভাবে পরিচালিত যে কোনো রাজনৈতিক দল সংগঠনের দেশের যে কোনো সময় যে কোনো যাবার তার অধিকার আছে। কিন্তু রাজনীতিতে কৌশল বলে একটা ব্যাপার তো গুরুত্বপূর্ণ, তো বরাবরই থাকে। এইটা তো আগে কি তাদের ওখানে সমর্থক কি পরিমাণ আছে, তারা বিপদে পড়লে যেখানে আওয়ামী লীগের একটা সংগঠিত প্রতিক্রিয়া তৈরি হবার সম্ভাবনা ছিল, সেইটা তাদের কতটুকু অ্যাসেসমেন্ট ছিল সেইটা আমরা জানি না। কারণ অপরাপর যে সমস্ত এই যে জুলাই মাসে তারা যে কর্মসূচি এনসিপির নেতারা নিয়েছেন, তাদের বিভিন্ন জায়গায় যে সভা সমাবেশ হয়েছে সেগুলো একটা সাইজেবল, অর্থাৎ একটা সম্মানজনক বহু জায়গায় তারা মাঝারি আকারের আপনার সমাবেশ ঘটাতে পেরেছে। ওইখানে ঠিক যারা গতকাল যেখানে গেছেন সেই গোপালগঞ্জে তাদের সাংগঠনিক অবস্থা কি, এইটা তাদের অ্যাসেসমেন্টের মধ্যে ভুল থাকতে পারে। যদি দুর্বল হয় তাহলে সেখানে আরও পরে যাওয়া তাদের জন্য কৌশলগতভাবে সঠিক হতো। বাট এইখানে কিন্তু আরেকটা ব্যাপার আছে, রাষ্ট্রের দিক থেকে, সরকারের দিক থেকে একটা ইন্টেলিজেন্স ফেইলিউরকেও আপনার এখানে বিবেচনা আনতে হবে। ওইখানে গেলে যে এরকম কোনো পরিস্থিতি তৈরি হতে পারে বা তারা এটা প্রস্তুতি নিচ্ছেন, এই গোয়েন্দা তথ্য তো সরকারের কাছে থাকবার কথা। তো আমরা জানি না, এটা হয়তো আরও 2-1 দিন লাগবে পরিষ্কার করতে যে সরকার গোয়েন্দা তথ্য পেয়েছিলেন কিনা, আর পেয়ে থাকলে তারা এনসিপি নেতাদেরকে বলেছিলেন কিনা, আর এনসিপি নেতারা নিজেদের অ্যাসেসমেন্টের পাশাপাশি সেই এই যদি পেয়ে থাকেন যে ওইখানে গেলে এই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে, সেইটার তারা বিবেচনায় নিয়েছিলেন কিনা, এগুলো আগে আপনার ওইটার স্পষ্ট উত্তর দিতে এই তথ্যগুলি লাগবে, যেটা এই মুহূর্তে আমার কাছে নাই। কিন্তু এটা খুব পরিষ্কার যে ইন্টেলিজেন্স ফেইলিওর সেখানে ছিল। তাহলে এত বড় ঘটনা সারা দিন ব্যাপী যে তাদেরকে এই পুলিশ, বিজিবি
আর্মি সবাইকে এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়তে হলো এবং নতুন করে হত্যাকাণ্ড সংগঠিত হলো। এই পরিস্থিতিটা আঁচ করবার যোগ্যতা সরকারের গোয়েন্দা বাহিনী সমূহের থাকা উচিত ছিল। কিন্তু আমি আগেই বলেছি এই সরকার একটা নিষ্ক্রিয় সরকার এবং কিছু সরকার এবং এটা বোবা সরকার। হ্যাঁ, তার কথাও বলে না তারা কি করছে কি করছে না, তাদের রাজনৈতিক কর্মসূচি কি, তার উন্নয়ন কৌশল কি, হ্যাঁ, দর্শন কি, এগুলো তো আমরা জানি না। তারা কখনো এরকম কোনো বিবৃতি দেয় না। এই ঘটনার পরে তারা বলেছে যে যারাই আক্রমণ করেছে তাদের শাস্তি দিবে, শায়েস্তা করবে। সেটা তো তাকে বলতেই হবে, মানে উনি না বললেও এই ঘটনাগুলোর তো শাস্তি দেওয়া উচিত। যেমন আপনি সোহাগের কথাটা তুলেছেন, সোহাগের হত্যাকাণ্ডের ব্যাপারেও এইটাতে এনসিপি যুক্ত ছিল বলে যেই পরিমাণ আপনার সরকার সক্রিয়তা দেখিয়েছে, কারণ সরকারের কোনো কোনো মন্ত্রী ইতিমধ্যে সরকারি দল হিসেবে, সরকার একটা দল আছে বলে দেশবাসীকে জানিয়েছেন। তো সেই দল মানুষ অনুমান করে এনসিপি, ফলে তাদের পক্ষে যেই পরিমাণ সক্রিয় হয়েছেন, সোহাগ হত্যার পরে অন্তত 2 দিন সেই পরিমাণ সক্রিয়তা আমরা লক্ষ্য করি নাই। তো সেই ক্ষেত্রে আস্তে আস্তে এগুলো সমাজের চাপে, রাজনৈতিক দলগুলোর চাপে সোহাগ হত্যাকাণ্ডের আসামিরা একের পর এক গ্রেফতার হচ্ছেন। তো সেইটার ইনভেস্টিগেশন প্রক্রিয়া আমরা বুঝতে পারবো যে বিএনপি তো ছিলই, বুঝে যাই ছেলে বিএনপির কর্মী ছিল, একই সঙ্গে অন্য কোনো কারণ ছিল কিনা, অন্য রাজনৈতিক দলগুলোও তার মধ্যে ছিল কিনা, সেগুলো সরকার পরিচ্ছন্নভাবে ইনভেস্টিগেশন করে মানুষকে জানাবে, এই আশাটা আমরা করি। আমি আর্মার্ড কারের প্রসঙ্গটাও তুলেছিলাম সম্ভবত। আর্মার্ড কার, এখন প্রশ্ন হচ্ছে যে আর্মির সঠিক কাজ করেছে। আর্মির ব্যাপারে এনসিপির 2-1 নেতার ক্রিটিক্যাল মন্তব্য আমরা শুনেছি। সেখানে দুটো জিনিস আমরা বাইরে থেকে যেভাবে দেখি, যে বাংলাদেশে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই প্রতিষ্ঠা হওয়ার পেছনে সেনা নেতৃত্বের এবং সেনাবাহিনীর একটা ইতিবাচক ভূমিকা ছিল এবং তারই মধ্যস্থতায় এই অধ্যাপক ইউনূসের সরকার প্রতিষ্ঠিত হয়েছে, ছাত্র নেতৃত্ব অপরাপর রাজনৈতিক দলগুলোর প্রস্তাব অনুযায়ী। তো সেখানে নানান কারণে তাদের সঙ্গে বস্তুত কি হয়েছিল সেটা আমরা এনসিপির এক নেতার বক্তৃতা থেকে শুনেছি, কিন্তু এইটা আমি যেই ক্যাপাসিটিতে কাজ করি সেখানে, বা কিংবা সেনা প্রধানের সঙ্গে মিটিংয়ের পরে তার এটা হয়েছিল। তো সেনা প্রধান আসলে কি বলেছিলেন সেই আমার সুযোগ হয় নাই তার সঙ্গে দেখা হওয়ার বা কথা হওয়ার। দেখা বা কথা হলে সত্যি জানতে চাইব। তবে ছাত্রদের একটা রাগ ছিল, কিন্তু প্রতিষ্ঠান হিসেবে যখন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে যখন কেউ কাজ করে, নেতৃত্ব দেয়, তারা এই রাগ, অভিমান কি বিক্ষুব্ধতার তো ভিত্তি করে করলে কাজ চলে না। তো আর্মি যে ওইখানে তাকে রেস্কিউ করতে গেছে এবং সেটা সঠিক কাজ করেছে। আর আর্মির কাছে তো ম্যাজিস্ট্রেসি দেওয়া আছে, এই সরকারই দিয়েছে। আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে তারা তাদের ভূমিকা রাখছে। সেই ভূমিকা কতটা যথার্থ, কতটা পর্যাপ্ত কিংবা কতটা অপর্যাপ্ত, আমি মনে করি অপর্যাপ্ত, সেগুলো হচ্ছে আরেকটা বিতর্ক। কিন্তু পার্টিকুলার এই ক্ষেত্রে যে আর্মি এগিয়ে গেছে এবং কোনো প্রাতিষ্ঠানিক গ্রিভান্সেস থেকে তাদেরকে আক্রান্ত নেতাদের প্রতি সেইটার কোনো সুযোগ নিতে চায় না, এটা ভালো কাজ করেছে। আমি তাদেরকে অভিনন্দন জানাবো এবং মনে করব যে আর্মি তার প্রাতিষ্ঠানিক জায়গায় থেকে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে ভবিষ্যতে গণতন্ত্রায়নের জন্যে অব্যাহতভাবে কাজ করে যাওয়াই তার কাজ। তার কোনো দেশি বিদেশি কোনো ইন্ধনে, উস্কানিতে স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ার বিকাশের অন্তরায়মূলক কোনো ভূমিকা রাখা ঠিক হবে না। বাংলাদেশের মানুষ অনেক প্রাইস দিয়েছে গণতন্ত্রের জন্য। নতুন কোনো সমস্যা তৈরি করা তাদের জন্য, বা যারা সমস্যা তৈরি করতে চায় তাদের পক্ষে অবলম্বন করার উচিত হবে না। গতকাল নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে নৌকা প্রতীকটি সরিয়ে দেওয়া হয়েছে এবং নৌকা বাংলাদেশের এক অত্যন্ত, আমি পরিচিত, বহুল আলোচিত প্রতীক,
সেটা সরিয়ে দেওয়া হয়েছে এবং সেটা সরিয়ে দেওয়া হয়েছে মূলত সরকারের একজন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার একটা ফেসবুকে স্ট্যাটাসের প্রেক্ষিতে। এবং নির্বাচন কমিশন সচিব এটাও বলেছেন যে এটা আপাতত সরিয়ে রাখা হয়েছে, কাউকে দেয়া হচ্ছে না, যেহেতু ওই ভুঁইয়া সাহেবের মন্তব্যটা আমি দেখি নাই। তার ব্যাপারে আমার আগ্রহ কমে গেছে, বিশেষত কতগুলি কেলেঙ্কারির কথা আসবার পরে। টু বি অনেস্ট, এরকম একজন তরুণ যারা একসময় দেশের জন্য মৃত্যুবরণ করতে রাজি ছিল, তারা যখন আওয়ামী লীগ বিএনপির রাজনীতির মতন করে চর্চা করে, হ্যাঁ, তখন সেটা দেখতে বা আগ্রহ ধরে রাখতে এটা সমস্যার ব্যাপার। ফলে সেই ব্যাপার উনি কী বলেছিলেন সেটা আমি মন্তব্য করবো না। তবে আমি এক কথাই এটা বলতে পারি যে সম্ভবত নির্বাচন কমিশন এই অপরাপর দলের রাজনৈতিক তৎপরতা দেখে বুঝতে পেরেছে যে একটা দুর্দশাগ্রস্ত পর্যায়ে অতিক্রম করবার পরে আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরে আসবে। ফলে তাদের জন্যে এই প্রতীকটা বাতিল না করে সরিয়ে রেখেছে, অর্থাৎ রিজার্ভ রাখলো বলে আমার ধারণা। আপনি কথা প্রসঙ্গে সংস্কারের আলোচনা এসেছিল, আমরা নির্বাচন নিয়ে কথা বলছিলাম। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি বলছেন যে ধারণা করা হচ্ছে যে সরকার বা ইঙ্গিত যেটা দিয়েছে ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন হলে এপ্রিল, প্রফেসর ইউনূস ঈদের আগের দিন বক্তৃতায় যেটা বলেছিলেন, এবং তারপরে লন্ডনে বিএনপি অ্যাক্টিং চেয়ারম্যানের সঙ্গে বৈঠকের প্রেক্ষিতে হতে পারে ফেব্রুয়ারিতে, এরকম একটা ধারণা দেওয়া হচ্ছে। যদিও এখন পর্যন্ত আমরা ইলেকশন কমিশনের কাছ থেকে বা চিফ ইলেকশন কমিশনের যেসব বক্তব্য দেখেছি তাতে এটা স্পষ্ট করে বলা যাচ্ছে না যে আসলে নির্বাচনটা কবে বা কখন হবে। কিন্তু যেই ন্যারেটিভগুলো এখন সামনে আসছে যে পর্যাপ্ত রিফর্মস ওই স্টেটমেন্টের মধ্যে আছে, পর্যাপ্ত বিচারে পর্যাপ্ত অগ্রগতি হলে, কারো কারো বক্তব্য হচ্ছে আগে স্থানীয় সরকারের নির্বাচন হতে হবে, কারো কারো বক্তব্য হচ্ছে যে এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ বা দেশের সার্বিক পরিস্থিতি নির্বাচনের জন্য যথার্থ নয়। কেউ কেউ মনে করেন যে আগে সংস্কার এবং তারপরে গণপরিষদ গণভোট এগুলোর মধ্য দিয়ে একটা ফয়সালার মধ্য দিয়ে সেটা হতে হবে। কারো কারো বক্তব্য হচ্ছে জুলাই সনদের বাস্তবায়ন না হলে, এটা এনসিপি প্রধানের বক্তব্য, নির্বাচন নয়। সো জুলাই সনদেরই ভবিষ্যৎ কী বা তার কী হবে, আসলে শেষ পর্যন্ত সবাই কতটা ঐকমত্য হবেন, জাতীয় সনদের কী হবে, এই প্রশ্নগুলো সামনে আছে। তো সব মিলিয়ে আসলে পরিস্থিতিটা কী দাঁড়াচ্ছে বলে দেখুন, নির্বাচনের ব্যাপারে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। বাংলাদেশে যারা মোটামুটি খোঁজখবর রাখে বা সমাজ নিয়ে ওই যে চোখ কান খোলা আছে, তারা সবাই বোঝে যে নির্বাচনটা আরো একটা আমি হঠাৎ মনে আসলো যে এনসিপি যদি শাপলা প্রতীক না পায় তাহলেও নির্বাচন হবে না। আচ্ছা, আসছি, এটাই আলাপ করে নিই, তাহলে অন্যটার মধ্যে ঢুকি। দেখুন, শাপলা একটা জাতীয় প্রতীক, সেই কারণ দেখিয়ে, কারণ যে নানান অফিসিয়ালি এটা ব্যবহৃত হয়, নির্বাচন কমিশন বলেছে যে এটা দেওয়া যাবে না। আমি মনে করি সঠিকভাবেই বলেছে। বরং যেই যুক্তিটা এনসিপির তোলা উচিত ছিল বা নির্বাচন কমিশনকে চিন্তা করা উচিত ছিল যে জামাত ইসলামের দাঁড়িপাল্লাও এটা বাতিল করে দেওয়া দরকার। কারণ বাংলাদেশের বিচার ব্যবস্থায় সর্বোচ্চ আদালতের প্রতীক হিসেবে এই দাঁড়িপাল্লা ব্যবহার করা হয়। এগুলোর দলীয়করণ করা খারাপ। তারা যেহেতু আন্দোলন সংগ্রামে ছিল, তাদের বিরাট ভূমিকা ছিল, তাদের পছন্দ অনুযায়ী প্রস্তাব করতে পারে তারা এগুলি ছাড়া আর কি চায়। এইটা শুধু এনসিপি বলে নয়, যেই পার্টি চাক না কেন দাঁড়িপাল্লা বাদ দেওয়া উচিত। যেই যুক্তিতে শাপলা নির্বাচন কমিশন বাদ দিয়েছে, সেই একই যুক্তিতে দাঁড়িপাল্লাও বাদ দেওয়া উচিত। কারণ এটা রাষ্ট্রীয় সিম্বল, রাষ্ট্রের কোনো না কোনো সংগঠনের সিম্বল। ফলে আমার মনে হয় এই বিষয়ে আমার তেমন কোনো কথা বলবার নাই। দ্বিতীয় কথা, আপনারা আলোচনা করছিলাম নির্বাচনের ব্যবস্থাটা মুখে অনেক রকমের শর্ত, এক ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে। আর যাদের চোখ কান খোলা আছে তারা বোঝে যে বিলম্বিত করবার জন্য কার কার কি প্রয়োজন। আর বিএনপি কেন তাড়াতাড়ি চায়? বিএনপি তাড়াতাড়ি চায়
এই জন্যে মনে হয় যে তারা জানে এই মুহূর্তে আওয়ামী লীগ যখন নিষিদ্ধ, সেই অবস্থায় তারা সবচাইতে বড় রাজনৈতিক দল। সেই রাজনৈতিক দল ক্ষমতায় গেলে, তার নির্বাচন হলে তারা ক্ষমতায় যেতে পারবে। ফলে তার যত দ্রুত নির্বাচন হয় সেটা তত দ্রুত ক্ষমতায় যেতে পারবে। আর ইতিমধ্যেই বিএনপির বিভিন্ন এলাকায় তারা যে কর্মীদের একটা বিরাট অংশ যে ধরনের অন্যায় আচরণ সমাজের সঙ্গে করা শুরু করেছে, এই দঙ্গলবাজি, চাঁদাবাজি, দখলবাজি, এগুলো দিন যত যাবে তার পপুলারিটি তত কমতে থাকবে। ফলে নির্বাচন বিলম্বিত হলে তার সিট সংখ্যা কিংবা প্রাপ্ত ভোটের সংখ্যা কমতে থাকবে। ফলে সে তাড়াতাড়ি নির্বাচন চায় না। যারা বিএনপির সঙ্গে এখন যারা রাজনৈতিকভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে পার্লামেন্টারি সিটের জন্যে, জামাত ইসলামী, এনসিপি, তারা মনে করে তারা যত বেশি দিন যাবে তারা তাদের সংগঠনকে আরও বিকশিত করবার সময় পাবে এবং তার যে রাজনৈতিক প্রধান প্রতিপক্ষ বিএনপি, সে আরও দুর্বল হতে থাকবে। এই জন্যে তার সময় দরকার। এটা হলো বাস্তবিক প্রায়োগিক রাজনীতির হিসাব। তখন কি বলে চাইবে নির্বাচনটা যে আপনার পিছিয়ে দিতে হবে, এটা তো বলা যায় না ভাই আমরা নির্বাচন চাই না। আওয়ামী লীগের বিরুদ্ধে সবাই সংগ্রাম করেছে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য। এখন তারা কি বলছে? বিচার প্রক্রিয়া শেষ হইতে হবে। আচ্ছা, বাংলাদেশে আপনি যদি স্বচ্ছভাবে, ন্যায়সঙ্গতভাবে, আইনসঙ্গতভাবে আপনি যদি বিচার প্রক্রিয়া আমি মনে করি বিচার হওয়া খুব গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিচার প্রক্রিয়া শেষ করতে চান তাহলে ট্রায়াল কোর্টের পরে আরও 2-3টা পর্ব আছে। হাইকোর্ট আছে, অ্যাপিলেট ডিভিশন আছে, রিভিউ প্রভিশন আছে। তো এই বিচার প্রক্রিয়া ন্যায়সঙ্গতভাবে আপনার এই নিষ্পন্ন করবার জন্য অনেক সময় লাগবে। সেই সময় 5 বছরও লাগতে পারে, 10 বছরও লাগতে পারে, এরকম ঘটনার অভাব নাই। তার মানে কি 10 বছর পর্যন্ত বাংলাদেশ একটা নির্বাচনের জন্য অপেক্ষা করবে? এই 10 বছর পর্যন্ত এরকম একটা প্রত্যক্ষভাবে প্রতিনিধিত্বহীন জনপ্রতিনিধিহীন সরকার, হ্যাঁ, যার কোনো রাজনৈতিক দর্শন নাই, যার কোনো সুনির্দিষ্ট প্ল্যাটফর্ম নাই যেখানে সে জবাবদিহিতা করবে, এরকম একটা সরকার আমরা চাই? কোনো সুষ্ঠু চিন্তার মানুষ, গণতন্ত্র পরায়ণ চিন্তার মানুষ এটা চাইতে পারে? ফলে আমি বলবো যে এনসিপিকে, বিশেষত যেই তরুণরা মূলত গণতান্ত্রিক সংগ্রামে, বিজয়ী সংগ্রামে নেতৃত্ব দিয়েছে, তারা কেবলমাত্র সিট বাড়ানোর চিন্তা থেকে নির্বাচন প্রক্রিয়া পিছিয়ে দেওয়ার জন্যে জামাত ইসলামীর ফাঁদে পা দেওয়া তাদের ঠিক হবে না। জামাত ইসলাম মরিয়া হয়ে উঠেছে। আপনি লক্ষ্য করুন, চরমনের পীর এবং জামাত ইসলামের নেতারা এবং তাদের যে বুদ্ধিজীবী সম্প্রদায়, আপনার সাইবার গ্রুপ থেকে শুরু করে ওয়াজ মাহফিলের জায়গা পর্যন্ত পরস্পরের বিরুদ্ধে বছরের পর বছর যে সমস্ত কথাবার্তা বলেছে, তাদের আলেম সমাজ একে অন্যকে মুসলমান কিনা, কাফের কিনা, এগুলি নিয়েও বিতর্ক তারা জারি রেখেছে। কিন্তু রাজনৈতিক স্বার্থে জামাত ইসলাম চেষ্টা করছেন যে সমস্ত দক্ষিণপন্থী ধর্মাশ্রয়ী রাজনৈতিকগুলিকে একত্রিত করতে। তারা মনে করে বিএনপিকে পরাজিত করবার জন্যে সেইটা তার দরকার। এটা রাজনৈতিকভাবে সেটা চিন্তা করতেই পারে, কিন্তু এই সংঘবদ্ধতা শেষ পর্যন্ত বাংলাদেশের রাজনীতির গণতন্ত্রায়নের জন্য উপকার হবে বলে বিশ্বাস করার কোনো ইতিহাসসঙ্গত, যুক্তিসঙ্গত কারণ নাই। সেখানে এনসিপির রাজনীতিতে সুবিধাবাদিতা নাই। একদিকে তারা বলবে যে জুলাই গণঅভ্যুত্থান ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার পরিপূরক একটা সংগ্রাম, যেটা আমি বিশ্বাস করি। কারণ মুক্তিযুদ্ধের মৌল চেতনা বাংলাদেশে 54 বছরও প্রতিষ্ঠিত হয় নাই। সমস্ত সংগ্রামের মধ্যে সেই যে আপনার গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা, বৈষম্য নিরসন করা কিংবা ন্যায় প্রতিষ্ঠা করার সমাজে, এগুলি যদি মুক্তিযুদ্ধের চেতনা ধরেন তো এটা প্রতিষ্ঠিত হয় নাই। তো জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে, সেই স্লোগানের মধ্য দিয়ে, তাদের ঘোষণার মধ্য দিয়ে সেই চেতনাকেই
সম্প্রসারিত করবার জন্য, বাস্তবায়ন করবার জন্য সংগ্রাম করেছে মানুষ। এই দাবিটা করার পাশাপাশি যে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে সক্রিয়ভাবে বিরোধিতা করেছে যে জামাত, যে এখনো পর্যন্ত পরিষ্কারভাবে দুঃখ প্রকাশ করে নাই, যে এখনো পর্যন্ত তাদের বুদ্ধিজীবীদের একটা বিরাট অংশ পাকিস্তানি ন্যারেটিভটাকে প্রচার করে চলেছে, দল হিসেবে যার বিচার হয় নাই, আওয়ামী লীগের যেমন বিচারের প্রক্রিয়া শুরু হবে বলে আইন করা হয়েছে, তাদের সঙ্গে গিয়ে তো এই তরুণ এনসিপির নেতারা মুক্তিযুদ্ধের চেতনার আলোকে জুলাই অভ্যুত্থান সংগঠিত হচ্ছে, এই কথা মিলে না। ফলে তাদের উচিত হচ্ছে বাংলাদেশে এই সরকারটা যদি এমন কোনো কাজকর্ম দেখাতে পারত, সত্যিকার অর্থে কিছু গণতান্ত্রিক সংস্কার ইতিমধ্যে সম্পন্ন করতে পারত, যেগুলির জন্য সবগুলির আপনার কনসেনসাসের প্রয়োজন নাই, সমাজের মধ্যে কনসেনসাস হয়ে আছে, সেই কনসেনসাসগুলি পড়তে পারার, বুঝতে পারার ক্ষমতা থাকতো, তাহলে এটির মধ্যে কিছু করতো। এরা এটা করতে পারবে না, এটা বোঝা যাচ্ছে। সেই রকম একটা সময়ে জুলাই ডিক্লারেশন, যেটা যেই পর্যন্ত কনসেনসাস হয়, সেইটাকে নির্বাচনের ম্যানিফেস্টো হিসেবে তৈরি করে এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করবার লড়াইটাকে জীবিত রাখবার জন্যে একটা নির্বাচিত সরকার দরকার। এটা যত তাড়াতাড়ি বুঝবে দেশের জন্যে, এবং আমি মনে করি এই তরুণদের জন্য ততই মঙ্গল। তো আপনি খুব একটা আশাবাদী নন কনসেনসাসের ব্যাপারে, বা এটা নানা ধরনের, যেটা ন্যাশনাল চার্টার বলা হচ্ছে, আবার অন্যদিকে জুলাই ডিক্লারেশন যেটার কথা বলা হচ্ছে। ডিক্লারেশন, প্রক্লামেশন, এগুলির মতো কতগুলি রাজনৈতিক কনোটেশন আছে, তো সেগুলি আবার সেটাকে সংবিধানে অন্তর্ভুক্ত করবার কথাও বলা হচ্ছে। এটা কেউ চাইতে পারে, কিন্তু সংবিধানটা ভালো করে বোঝার দরকার। এই প্রসঙ্গে আমি আপনাকে আরেকটা বিষয় একটু আলাপ করতে চাই। এটা গতকালকে পত্রপত্রিকা আপনারা দেখেছেন যে কনসেনসাস কতগুলি তৈরি হয়েছে, যে সংবিধানের কয়েকটি ধারা পরিবর্তন করতে হলে ভবিষ্যতে রেফারেন্ডাম লাগবে। এই যে যারা এটা পরিচালনা করছেন, কনসেনসাস কমিশনের যারা নেতৃবৃন্দ এবং যে সমস্ত রাজনৈতিক দল একমত হয়েছেন বা এটা নিয়ে আলাপ আলোচনা করছেন, আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে আপনার মাধ্যমে বলতে চাই, তারা একটা রিপাবলিকের কনস্টিটিউশনের দার্শনিক রাজনৈতিক ধারণা সম্পর্কে পরিষ্কারভাবে অনুধাবনে অক্ষম। কিভাবে? বাংলাদেশ রিপাবলিক, প্রথম রিপাবলিক যখন তৈরি হলো, সেই সংবিধানের প্রিয়াম্বলের মধ্যে এখনও লেখা আছে, দেখবেন সংবিধানটা কি, রাষ্ট্রের সংবিধানের অর্থ কি। রাষ্ট্রের সংবিধানের অর্থ হচ্ছে যে মানুষের এটাকে বলে আপনার এমবডিমেন্ট অফ দি জেনারেল উইল অফ দি পিপল, মানুষের যে সাধারণ এটা করে ইচ্ছা, তার অভিব্যক্তি হিসেবে রচিত দলিল। তো সাধারণ মানুষের অভিব্যক্তি হিসাবে রচিত দলিল সাধারণ মানুষের প্রত্যক্ষ কনসেন্ট, প্রত্যক্ষ সম্মতি ছাড়া তৈরি হয় না। ফলে সংবিধানের একটা অক্ষর পরিবর্তন করতে হলেও বিশেষ কোনো প্রভিশনস না, জনগণের কাছে যেতে হয়। কারণটা কি? একটা হচ্ছে যে সাধারণ ইচ্ছার প্রতিফলন ঘটাবার প্রত্যক্ষ সম্মতি আদায়ের বিকল্প পৃথিবীতে নাই। দ্বিতীয় হচ্ছে সেটা যদি আপনি না করেন তাহলে এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে। যারা পার্লামেন্টের জন্য নির্বাচিত হবেন আইন প্রণয়ন করবার জন্য সংবিধানের অধীনে, যেই সংবিধানের অধীনে থেকে আপনি আইন প্রণয়ন কিংবা আইন পরিবর্তন করবেন রাষ্ট্র পরিচালনার জন্যে, সেই সংবিধান আপনি নিজেই লিখতে পারেন না। আপনার থেকে বড় কোনো অথরিটি, অর্থাৎ পার্লামেন্টের থেকে বড় কোনো অথরিটি আপনাকে বলবে যে তুমি এইটার অধীনে তুমি আইন প্রণয়ন করবা। সেই পার্লামেন্টের বড় অথরিটি হচ্ছে জনগণ, রেফারেন্ডাম। তাহলে এই যে যারা এটা বলেন এই প্রভিশনগুলি পরিবর্তন করতে হলে সংবিধানের হচ্ছে রেফারেন্ডাম লাগবে, বাকিগুলি লাগবে না। এইটা কিভাবে একটা গণতান্ত্রিক সংবিধান তৈরি হয় বা তৈরি করার তাত্ত্বিক অবস্থান, এটা তো পরিষ্কার না। এটা আমরা মানব না। কারা মানবে কি মানবে না জানেন? আমরা তো মানব না, কারণ আমরা খুব পরিষ্কার এই ব্যাপারে।
গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করবার, এই জন্য আমি বলি যে দ্বিতীয় রিপাবলিক তৈরি করতে হবে। প্রথম রিপাবলিক এইভাবে তৈরি হয় নাই, গণভোটের প্রভিশনই ছিল না। সেটা কিভাবে একটা রিপাবলিক তৈরি হবে, সেই সংবিধান কিভাবে ন্যায়সঙ্গত জনগণের সংবিধান লিখে রাখলেই তো হয় না, বস্তুত হয় নাই। ফলে আমরা একটা দ্বিতীয় রিপাবলিক চাই, এবং যে সমস্ত পরিবর্তন কথা বলে হচ্ছে ওই দ্বিতীয় না হইলেও দের অন্তত হবে, কিছু কিছু ঐকমত যেগুলি ঘটেছে। কিন্তু সেইটাও তৈরি করতে হলে জনগণের প্রত্যক্ষ সম্মতির ভিত্তিতেই করা বাঞ্ছনীয়। আর কিছু যোগ করতে চান আপনি? যোগ করবার ব্যাপার হচ্ছে, এটা তো কিছু ভালো কথা বলবার মতো যেগুলি বইয়ের মধ্যে লেখা থাকে কিন্তু বাস্তবায়িত হয় না, কিন্তু মানুষকে আশাবাদী হতে হয়। আমি মনে করি বাংলাদেশে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা নতুন সম্ভাবনা তৈরি হয়েছিল, যেখানে তার ভেতরকার যে অনিবার্য আকাঙ্ক্ষা সেগুলোর দেয়ালে দেয়ালে এখনো লেখা আছে, কোনো কোনো জায়গায় মুছে ফেলা হচ্ছে, সেগুলোর অবশ্য ছবির বহু অ্যালবাম তৈরি হয়েছে। এখানে সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক রাজনীতি, একটা বৈষম্যহীন সমাজ, লুটতরাজ বিবর্জিত অর্থনীতি, এগুলোর জন্য এত মানুষ প্রাণ দিয়েছে। সেইটাকে বাস্তবায়ন করতে হলে এই ন্যূনতম ঐক্যমত যেই সমস্ত ক্ষেত্রে হওয়া দরকার সেইটার ভিত্তিতে কাজ করা রাজনৈতিক দলগুলি এবং রাজনৈতিক দলগুলির বাইরে যে বুদ্ধিবৃত্তিক কর্মকাণ্ডে যারা নিয়োজিত আছেন রাজনৈতিক দলগুলোর উপর জনসমাজের পক্ষ থেকে সেই চাপটা জারি রাখা জরুরি। কারণ বারবার এদেশের মানুষকে আর কত জীবন দিতে হবে, এইটা রাজনীতিকদের এবং গোটা সমাজের যারা নেতা নানান পর্বে এই বোধটা তাদের ভিতর জাগ্রত হওয়া জরুরি। অনেক অনেক ধন্যবাদ মিস্টার নুরুল কবির। দর্শক, কথা বলছিলেন ইংরেজি দৈনিক নিউজ সম্পাদক নুরুল কবির। আমি শুরুতেই যেমনটা বলছিলাম যে আজকের এই পর্বের মধ্য দিয়ে আমরা 23 বছরে যাত্রা শুরু করলাম। গত 22 বছর ধরে যারা আমাদেরকে নানাভাবে সহায়তা করেছেন, আপনারা দর্শক হিসেবে, অতিথি হিসেবে যারা এসে আমাদেরকে সহায়তা করেছেন, আমার এই অনুষ্ঠানের আমার পেছনে থাকা সকল সহকর্মী যাদেরকে পর্দায় দেখা যায় না কিন্তু যাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, বিজ্ঞাপন দাতা যারা আমাদেরকে আর্থিকভাবে টিকে থাকবার জন্য সহায়তা করছেন, এবং অবশ্যই চ্যানেল আই কর্তৃপক্ষ নানান প্রতিকূল পরিস্থিতিতে অনুষ্ঠানটিকে চালিয়ে নিতে আমাদেরকে সহায়তা করেছেন, তাদের সকলের জন্য ধন্যবাদ, কৃতজ্ঞতা। এবং বিশেষ করে আপনারা দর্শক যারা আপনাদের সাহায্য সমর্থন এবং আপনারা যে গভীর রাতে এবং দিনের বেলা কাজের সময় বিশেষ করে যারা বাংলাদেশ থেকে দেখে থাকেন, তাদের এই সমর্থন আমাদেরকে যথেষ্ট পরিমাণে অনুপ্রাণিত করে, এবং সে কারণেই আমরা বিরামহীনভাবে 22 বছর ধরে এই অনুষ্ঠানটি করতে পেরেছি, কোনো একদিন অনুষ্ঠানের বিরতি না দিয়ে। এবং আমরা আশা করি যে আগামী দিনগুলোতে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণ এবং গণতন্ত্রকে শক্তিশালী করবার জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা আমাদের কাজ অব্যাহত রাখবো। আপনাদের সমর্থন অব্যাহত থাকবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।